স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকে যে ভার্চুয়াল ক্লাসে এসেছি বায়ুমণ্ডলের ষষ্ঠ পর্ব নিয়ে, এটা এই সিরিজের শেষ পর্ব। অর্থাৎ আজকের এই ভার্চুয়াল ক্লাসের মধ্য দিয়েই আমরা বায়ুমণ্ডলের পঠন পাঠনটা শেষ করব। আমরা এর আগের যে ভার্চুয়াল ক্লাস অর্থাৎ পঞ্চম পর্ব, সেখানে আমরা পড়েছিলাম বাতাসের আর্দ্রতা এবং ঘনীভবনের বিভিন্ন রূপ, যেখানে মেঘ এবং বৃষ্টিপাত এবং তাদের শ্রেণীবিভাগ এই পর্যন্ত আমরা আলোচনাটা শেষ করেছিলাম। তারপর থেকে আজকে আমরা শুরু করব বায়ুমণ্ডলের শেষ অংশটা। সুতরাং দেখে নেওয়া যাক আজকে আমরা কি পড়তে চলেছি। আজকের আলোচ্য সূচির মধ্যে যেগুলো রয়েছে আমি এখানটায় লিখে রেখেছি। আমি একটু আগেই তোমাদের বললাম যে বায়ুমণ্ডলের একদম শেষ অংশটা আমরা আজকে পড়তে চলেছি। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ পড়বো আমরা প্রথমেই, তারপরেই আমরা পড়ব পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল। এগুলো সবই আমরা তালিকা বা কিছু সারণীর মধ্য দিয়ে এগুলো আমরা পড়ার চেষ্টা করব এবং তার সাথে কিছু মানচিত্রও দেখব। তৃতীয় হচ্ছে লেখচিত্রের সাহায্যে জলবায়ু ও গোলার্ধ শনাক্তকরণ। এটা একটা নতুন জিনিস, তোমরা এটা আগে নিচের দিকের ক্লাসে কিন্তু এই বিষয়টা পড়োনি বায়ুমণ্ডলের মধ্যে। তো এটাও আমরা দেখব কিছু লেখচিত্র এবং কিছু মানচিত্রের মধ্য দিয়ে কিভাবে আমরা শনাক্তকরণ কথাটার মানে হচ্ছে চেনা, কিভাবে আমরা চিনতে পারি সেটা আমরা দেখব। আর অন্যান্য প্রত্যেকটা ক্লাসের মতন শেষ দুটো বিষয় এখানেও থাকছে। তার একটি হচ্ছে ম্যাপ পয়েন্টিং। এবার আমাদের ম্যাপ পয়েন্টিং এর বিষয় হচ্ছে ভারতের নদী। আর অ্যাক্টিভিটি টাস্ক, এবার মনে হয় অ্যাক্টিভিটি টাস্ক 9 হবে। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচ্য সূচি। সুতরাং চলো এবার আমরা ক্লাস শুরু করি। আমাদের আলোচ্য সূচির প্রথমেই ছিল বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। আমরা বৃষ্টিপাত সম্পর্কে এর আগের ভার্চুয়াল ক্লাসে পড়ে এসেছি। বৃষ্টিপাত কাকে বলে বা কিসের মাধ্যমে এই বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আজকে আমরা এর পরের অংশ আলোচনা করব, অর্থাৎ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। এখানে দেখো একটা তালিকার মধ্যে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা এখানে দেওয়া রয়েছে। যেমন 3 ভাগে ভাগ করা হচ্ছে। এগুলো তোমরা নিচের দিকের ক্লাসেও পড়েছো, তাহলেও আরেকবার এগুলো ঝালিয়ে নিতে হবে তোমাদের। পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। এই হচ্ছে মূলত 3 ধরনের বৃষ্টিপাত, যার মধ্যে ঘূর্ণ বৃষ্টিপাতকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মূলত অবস্থানের পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। প্রথমেই আমরা দেখব পরিচলন বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রথম যে শ্রেণী বিভাগ, সংজ্ঞাতে কি বলা হচ্ছে দেখো, যে উত্তপ্ত ভূপৃষ্ঠের উষ্ণ ও আর্দ্র বায়ুস্রোত সরাসরি উপরে উঠে প্রসারিত ও শীতল হয়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে সেখানেই স্বল্পস্থায়ী ও প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি হলে তাকে পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেনফল বলা হচ্ছে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় অপরাহ্ন বৃষ্টিপাত বা আফটারনুন রেন, বা এর আরেকটা নামও আছে 4 o'clock রেন বা 4 ঘটিকা বৃষ্টিপাত। মূলত এটা পরিচলন বৃষ্টিপাত, কিন্তু তার আবার দুটো আলাদা নামও এখানে আমরা পাচ্ছি। একটা হচ্ছে অপরাহ্ন বৃষ্টিপাত আর একটা হচ্ছে 4 ঘটিকা বৃষ্টিপাত। মূলত নিরক্ষীয় অঞ্চলের এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ আবহিক প্রক্রিয়া পরিচলন বৃষ্টিপাত। বিকেলের দিকে 3টে-4টে নাগাদ, যেটাকে আমরা অপরাহ্ন সময় বলি, মধ্যাহ্নের পরবর্তী সময়, সেই সময়ে কিন্তু এই বৃষ্টিপাতটা প্রায় নিয়মিতভাবে এই অঞ্চলে হয় এবং প্রায় ওই 3টে-4টে নাগাদ এই বৃষ্টিপাতটা হওয়ায় এর এইরকম একটা নামকরণ করা হয়েছে 4 o'clock রেন বা অপরাহ্ন বৃষ্টিপাত। আদতে কিন্তু এটা পরিচলন বৃষ্টিপাত। তো আমরা পরের স্লাইডে দেখে নেব কিভাবে পরিচলন বৃষ্টিপাতটা হচ্ছে কিছুটা ছবির মধ্যে দিয়ে, এবং পৃথিবীর মানচিত্রে একবার দেখে নেব যে কোন কোন জায়গায় এই পরিচলন বৃষ্টিপাতটা মূলত আমরা দেখতে পাই। এখানে দেখো দুটো ছবি বাঁ দিকে এবং ডান দিকে তোমাদের স্ক্রিনে রয়েছে। বাঁ দিকের যে ছবিটা, সেখানে কিন্তু এই পরিচলন বৃষ্টিপাতের মেকানিজমটাকে দেখানো হয়েছে, কি প্রক্রিয়ায়
পরিচলন বৃষ্টিপাত হয়। আমরা একটু আগের স্লাইডেই পড়ে এলাম যে উত্তপ্ত বাতাস বায়ু স্রোতের আকারে ওপরের দিকে উঠে যাচ্ছে হালকা হয়ে, যার মধ্যে জলীয় বাষ্প রয়েছে, এবং যত ওপরের দিকে উঠছে, এই দেখো এখানে লাল রঙের যে অ্যারো চিহ্নটা রয়েছে, এটা হচ্ছে ঊর্ধ্বগামী উষ্ণ বাতাস। এই ঊর্ধ্বগামী উষ্ণ বাতাস যত ওপরের দিকে উঠছে তত আস্তে আস্তে, এটাও আমরা আগের দিন পড়েছিলাম, শিশিরাঙ্ক তাপমাত্রায় উপনীত হলে ঘনীভবন প্রক্রিয়া শুরু হবে, এবং তার ফলে এই দেখো এখানে ঘনীভবনের ফলে বা কন্ডেনসেশনের ফলে মেঘ তৈরি হচ্ছে, যেটা এখানটায় দেখানো হয়েছে একটু বড় করে, এবং পরবর্তীকালে এই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে সেইখানে। তো এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের মেকানিজমটা বা প্রক্রিয়াটা, কিভাবে বায়ু উত্তপ্ত হচ্ছে, জলভাগ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে বাতাস উত্তপ্ত হয়ে হালকা হয়ে ওপরের দিকে উঠে গিয়ে সেখানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে সেই মেঘ থেকে আবার কিভাবে বৃষ্টিপাত তৈরি হচ্ছে, এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের মূল বিষয়। ডান দিকের ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর একটা মানচিত্র, যেখানে তিনটে সবুজ প্যাচ দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতেই পরিচলন বৃষ্টিপাতের প্রাধান্য দেখতে পাওয়া যায়। পৃথিবীর এই অঞ্চলটা মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষরেখার আশেপাশের অঞ্চল, মোটামুটি 0 থেকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃত। এই অঞ্চলগুলোতেই কিন্তু পরিচলন বৃষ্টিপাত বেশি হয়। তার কারণ দুটো। এক হচ্ছে এই অংশে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি, আর দুই হচ্ছে এই অঞ্চলে সারা বছর সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয়। এই দুটো কারণে কিন্তু এই অঞ্চলে পৃথিবীর নির্দিষ্ট এই জায়গাগুলোতেই কিন্তু পরিচলন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, যার জন্য এই এশিয়া মহাদেশ বা এই যে আফ্রিকা মহাদেশ, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের এই অংশগুলোতে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এবার চলে যাচ্ছি পরের বৃষ্টিপাতে, যার নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। প্রথমেই আমরা একটুখানি সংজ্ঞাটা দেখে নিই। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, যে প্রবল বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেনফল বলে। শৈলক্ষেপ বৃষ্টিপাতের সাথেই আরেকটা বিষয়ও কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল বা বৃষ্টির ছায়া অঞ্চল। সেটা কি? সেটা হচ্ছে পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হবার পর বায়ু যখন জলীয় বাষ্পহীন শীতল বায়ুতে পরিণত হয়, তখন তা পর্বতের বিপরীত দিকের অনুবাদ ঢাল, যার ইংরাজি নাম হচ্ছে লিওয়ার্ড সাইড, ধরে নিচের দিকে নামতে থাকে। এর ফলে পর্বতের এই অংশে বৃষ্টিপাত খুবই কম হওয়ায় এই অংশকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্বতের দুটো ঢাল, একটা ঢালের নামকরণ করা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর তার বিপরীত দিকের ঢালটার নামকরণ করা হচ্ছে অনুবাদ ঢাল। তো কিভাবে প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে আর কিভাবেই বা অনুবাদ ঢালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, এসো আমরা পরের স্লাইডে একটু ছবির মধ্য দিয়ে এটাকে দেখার এবং বোঝার চেষ্টা করি। আমি প্রথমেই বাঁ দিকের ছবিটার দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা পাহাড়ের পাশেই সমুদ্র বা জলভাগ, এখানে সি লেভেল বলা আছে, ধরে নিচ্ছি এটা একটা সমুদ্রই। এইখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, এই যে নীল রং দিয়ে যে অ্যারো চিহ্ন দেখানো আছে, এটাকে বলা হচ্ছে প্রিভেলিং উইন্ড, অর্থাৎ এই জলভাগ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এই বাতাস পাহাড়ের গা বেয়ে ওপরের দিকে উঠছে, এবং স্বাভাবিকভাবেই যত ওপরের দিকে উঠবে তত কিন্তু ঘনীভবন প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে। তার কারণটাও আমরা আগে বলেছি, সেই শিশিরাঙ্ক তাপমাত্রা। ঠিক আছে, তো সেই শিশিরাঙ্ক তাপমাত্রায় উপনীত হওয়া মাত্রই আস্তে আস্তে ঘনীভবন প্রক্রিয়া শুরু হতে হতে ছোট ছোট জলকণাগুলো মেঘ তৈরি করবে, এবং সেই মেঘ থেকে আলটিমেটলি এখানে দেখো বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, এই যে পর্বতের এই ঢালটা, যে ঢাল বেয়ে এই যে নীল রঙের অ্যারো চিহ্নটা এখানে দেখানো হয়েছে, যার মানে হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপর দিকে উঠছে, এই ঢালটাকে আমরা বলছি উইন্ডওয়ার্ড সাইড
একটু আগের স্লাইডে বাংলায় যেটাকে আমরা বলে এলাম প্রতিবাদ ঢাল। ঠিক আছে, এইবার হচ্ছে কি, এখান থেকে বাতাস যখন বৃষ্টিপাত ঘটানোর পরে এবার বাতাস ওপরের দিকে ঠান্ডা হচ্ছে, সেই ঠান্ডা বাতাস যখন আবার আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে, যেহেতু ভারী হয়ে গেছে, গা বেয়ে যখন আবার নিচের দিকে নেমে আসছে, যেটাকে লাল চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে, এবং যত নিচের দিকে নেমে আসছে তত কিন্তু বায়ুর উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, যেহেতু অধিক উচ্চতা থেকে কম উচ্চতার দিকে এই বাতাস নেমে আসছে। তার ফলে যেটুকু বাতাসে জলীয় বাষ্প ছিল সেটাও কিন্তু ঘনীভবনের সুযোগ পাচ্ছে না। তার কারণ বাতাসের উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে আপেক্ষিক আর্দ্রতা কমে যাচ্ছে, যে কারণে ঘনীভবন প্রক্রিয়াটা কিন্তু ক্রমাগত পিছিয়ে যাওয়ার কারণে এই অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, যে ঢালটাকে আমরা বলছি লিওয়ার্ড সাইড বা অনুবাদ ঢাল। অর্থাৎ একটা পাহাড়, সেই পাহাড়ের একটা ঢালে বৃষ্টিপাত হচ্ছে, আরেকটা ঢালে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম। তো এইটাকে আমরা বলছি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈল কথাটার মানে তোমরা সবাই জানো পাহাড়। তো সেইখানে যেহেতু শৈলোৎক্ষেপের মাধ্যমে যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে, তার জন্য এই বৃষ্টিপাতের নামকরণও করা হয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টি বা ওরোগ্রাফিক রেনফল। ডান দিকের এই যে মানচিত্রটা দেখানো হয়েছে, এটা তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, আমাদের ভারতের দক্ষিণ দিকের যে উপদ্বীপীয় মালভূমি অংশটা, সেইটাকে এখানটায় কিন্তু দেখানো হয়েছে। একটু আঁকা বাঁকা লাইন দিয়ে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে, কি সেটা আমি দেখাচ্ছি। এই যে নীল রঙের আঁকা বাঁকা লাইনটা এখানে দেখানো হয়েছে একদম উত্তর থেকে দক্ষিণ দিকে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে পশ্চিমঘাট পর্বতের অবস্থানকে। তোমরা সবাই জানো এই দিকটা হচ্ছে ভারতের পশ্চিম উপকূল, এবং পশ্চিম উপকূল জুড়ে উত্তর দক্ষিণ দিক ধরে একটি পর্বতশ্রেণী রয়েছে যার নাম পশ্চিমঘাট পর্বতশ্রেণী। তোমরা আগে এটা ম্যাপ পয়েন্টিংও তোমরা করেছো। এবার যেটা হচ্ছে, এই যেখানে লাল রঙের চিহ্নগুলো দেখানো হয়েছে, অ্যারো চিহ্নগুলো দেখানো হয়েছে, এটা হচ্ছে মৌসুমী বায়ুর একটা শাখা। তোমরা জানো যে মৌসুমী বায়ু দুটো শাখায় বিভক্ত হয়ে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে। একটা হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করে, আর একটা হচ্ছে আরব সাগর দিয়ে প্রবেশ করে। এইখানে যে অ্যারো চিহ্নটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর, বা যেটাকে আমরা গ্রীষ্ম মৌসুমী বলছি, তার আরব সাগরীয় শাখা। এই আরব সাগরীয় শাখা অর্থাৎ আরব সাগর ক্রস করে এই মৌসুমী বায়ু, যেটা জলীয় বাষ্পে পরিপূর্ণ, সেটা এসে প্রথমেই বাধা পাচ্ছে কোথায় না, এই যে পশ্চিমঘাট পর্বতের যে পশ্চিম ঢাল, অর্থাৎ যেটা সমুদ্রমুখী ঢাল, সেইখানে গিয়ে কিন্তু প্রথমে বাধা পাচ্ছে এই দিকটাতে। তার ফলে এই অংশটাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কোচি, ম্যাঙ্গালোর, এই যে অংশটা রয়েছে, মুম্বাই, এই অংশটায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে এই পশ্চিমঘাট পর্বতের যেটা পূর্ব দিক, যে অংশটা এখন আমি কার্সারটাকে উত্তর দক্ষিণে নিয়ে যাচ্ছি, এই অংশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই অংশটা হচ্ছে সেই বৃষ্টিচ্ছায় অঞ্চল বা লিওয়ার্ড সাইড, আর এই দিকের অংশটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড বা প্রতিবাদ ঢাল। এইদিকে বৃষ্টিপাত ঘটছে, ওইদিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে বোঝা গেল আমরা এখানে দুটো ছবি, একটা হচ্ছে ডায়াগ্রাম এবং আরেকটা ভারতের মানচিত্রের মাধ্যমে এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা কিভাবে ঘটছে সেটা আমরা এখানে দেখালাম। এবার চলো আমরা পরের বৃষ্টিপাতে চলে যাই শ্রেণী বিভাগে, যার নাম হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত, যেটাকে ইংরেজিতে আমরা বলি সাইক্লোনিক রেনফল। প্রথমেই সংজ্ঞা। উষ্ণতার দ্রুত পার্থক্যের কারণে বাতাস যখন উচ্চচাপ থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে ঘূর্ণায়মান পথে কেন্দ্রীভূত হয়ে ঊর্ধ্বগামী হয় এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তাকে ঘূর্ণ বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেনফল বলে। উৎপত্তি স্থল অনুসারে এই বৃষ্টিপাত দুই প্রকার, এক হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত কোনটাকে বলা হচ্ছে
না 5 থেকে 10 ডিগ্রি 30 ডিগ্রি 5 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে সৃষ্ট গভীর নিম্নচাপ কেন্দ্রে যে বৃষ্টিপাত হয় তাকে বলে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ঘূর্ণিঝড় সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো প্রভৃতি নামে পরিচিত। এখানে অবশ্যই আমরা স্মরণ করতে পারি 4 দিন আগেই অর্থাৎ গত 20 তারিখে যে আমফান নামে যে ঘূর্ণিঝড়টা এসছিল, যার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ এখনো স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে পারেনি। গাছপালা, বাড়ি ঘর সেগুলো সব ধ্বংস হয়েছে। সেই যে ঘূর্ণবাত, তার নাম হচ্ছে কিন্তু আমফান, একটু আগেই বললাম, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে সাইক্লোন। এবং শুধু সাইক্লোন বললে ভুল হবে, ভেরি সিভিয়ার সাইক্লোন। সাইক্লোনের মধ্যেও আবার অনেক রকম ভাগ রয়েছে, 5 রকম ভাগ রয়েছে। এটা একদম পঞ্চম স্তরের, মানে সব থেকে শক্তিশালী সাইক্লোনের মধ্যে এই আমফানটা পড়ে। এবং তোমরা জানো যে আমফান নিয়ে, কিভাবে আমফান আসছে, কোন দিক থেকে আসছে, কোন দিক দিয়ে যাবে, এই নিয়ে 20 তারিখের আগে থেকেই কিন্তু আবহবিদরা বিভিন্ন রকম ভাবে আমাদের সতর্ক করে গেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে 20 তারিখ দুপুরের পর থেকে কিভাবে আবহাওয়া পাল্টাতে শুরু করলো, এবং মাঝরাত পর্যন্ত আমফানের একটা তাণ্ডব আমরা দেখতে পারলাম বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। আমাদের বর্ধমান শহরও কিন্তু তার বাইরে ছিল না, আমাদের এখানেও কিন্তু আমফান তার তাণ্ডব চালিয়েছে। যদিও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় পূর্ব বর্ধমানে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম, কিন্তু আমরা এখানেও কিন্তু বাতাসের গতিবেগ এবং বৃষ্টিপাতের পরিমাণ দুটোই কিন্তু আমরা টের পেয়েছি। সুতরাং এই যে ঘূর্ণ বৃষ্টিপাত, এইটাও কিন্তু যে 20 তারিখে আমফানের মাধ্যমে আমরা এখানে পেলাম, সেটা কিন্তু এক ধরনের সাইক্লোনিক রেনফল বা ঘূর্ণ বৃষ্টিপাত। তোমরা জানো যে এই ঘূর্ণ বৃষ্টিপাতগুলোর নামকরণ, এটা নিয়েও আমি আগের ভার্চুয়াল ক্লাসে তোমাদের বলেছি। এই যে আমফান, এই নামটা দিয়েছে থাইল্যান্ড। পরবর্তীকালে এর পরে যখন আবার এই ধরনের সাইক্লোন আমাদের বঙ্গোপসাগরের ওপরে তৈরি হবে, তার নামও কিন্তু তৈরি হয়ে রয়েছে, যার নাম হচ্ছে নিসর্গ। এই নিসর্গ নামটা দিয়েছে বাংলাদেশ। তারপরের যে ঘূর্ণিঝড় আসতে যাবে, তার নাম আবার আমাদের ভারতবর্ষ দিয়ে রেখেছে, যার নাম হবে গতি। এরকম ভাবে বিভিন্ন দেশ তাদের নামের তালিকাগুলো কিন্তু আগে থেকেই দিয়ে রেখেছে, এবং ঘূর্ণিঝড়গুলো যেরকম যেরকম ভাবে আসবে পরপর সেইভাবে কিন্তু নামকরণ করা হবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পৃথিবীর মধ্য অক্ষাংশে অর্থাৎ 30 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উষ্ণ ও আর্দ্র বায়ু এবং শুষ্ক ও শীতল বায়ু পরস্পরের মুখোমুখি মিলিত হলে সেখানে একটি সীমান্ত বা ফ্রন্ট গঠিত হয়। এখানে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপরে উঠে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। আমরা পরের স্লাইডে একটু ছবির মাধ্যমে এগুলোকে একটু বোঝার চেষ্টা করি। বাঁ দিকের ছবিটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত সংক্রান্ত। এটা নিয়ে একটু আগেই আমি ডিটেলস আলোচনা করলাম, বা এর আগেও আলোচনা হয়েছে। অর্থাৎ সমুদ্রের ওপরে এই ধরনের ঘূর্ণবাতগুলো মূলত প্রথমে তৈরি হয়, যেটা একটু আগে আমরা বললাম যে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে, এবং বাতাস চারদিক থেকে ঘুরতে ঘুরতে কেন্দ্রমুখী হতে থাকে এবং কেন্দ্রে এসে সেটা আবার ঊর্ধ্বগামী হয়, যার মাঝখানটাকে বলা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ সাইক্লোন। এবং তার আশেপাশে প্রায় 250 কিলোমিটার জায়গা জুড়ে সেখানে কিন্তু বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত এবং ঝড়। এই যে আমি একটু আগে আমফানের কথা বললাম, এই আমফানের ক্ষেত্রে ঝড়ের গতিবেগ ঘন্টায় 140 থেকে 170 কিলোমিটার উঠে গেছিল। তো স্বাভাবিকভাবেই তার প্রভাবটা পরবর্তীকালে আমরা দেখেছি, যখন এই ঘূর্ণিঝড়টা এই অঞ্চলের ওপর দিয়ে
পেরিয়ে যায় সাগরে, প্রথমে এটা এসে আছড়ে পড়ে, তারপর থেকে আস্তে আস্তে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তারপরে সেটা বাংলাদেশে চলে যায়, পরের দিন আমরা বুঝতে পারি যে কি হারে ধ্বংসলীলা চালিয়ে গেছে এই আমফান। তো এটা হচ্ছে কিন্তু এই তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুর জন্য। ডান দিকের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। একটু আগেই আমরা আগের স্লাইডে বললাম যে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে 30 থেকে 65 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশে, মূলত উত্তর অক্ষাংশে দেখা যায় যে দুটো ভিন্নধর্মী বাতাস, একটা হচ্ছে উষ্ণ বাতাস যার মধ্যে জলীয় বাষ্প রয়েছে, আরেক ধরনের বাতাস হচ্ছে শীতল বাতাস যেটা মূলত শুষ্ক। এই দু ধরনের বাতাস পরস্পরের মুখোমুখি হলে এই দুটো বাতাসের মধ্যে কিন্তু ফ্রি মিক্সিং কিন্তু হচ্ছে না, অর্থাৎ একটা বাতাস আরেকটা বাতাসের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু প্রবেশ না করে পরিবর্তে তাদের মধ্যে একটা বিভেদ রেখা তৈরি হচ্ছে। এই যে এখানটায় আমি একটুখানি কার্সারটাকে লক্ষ্য করতে বলবো, এই যে একটা ব্রোকেন লাইন টেনে দেওয়া রয়েছে, এই যে একটা কাল্পনিক রেখা, এই কাল্পনিক রেখা বরাবর এই দিকে শীতল বাতাস আর বাঁ দিকে উষ্ণ বাতাস যার মধ্যে জলীয় বাষ্প রয়েছে, এই দুটো বাতাস এসে পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ালো। তার ফলে এই অংশটাকে আমরা বলছি ফ্রন্ট বা সীমান্ত, যার একদিকে শীতল বাতাস একদিকে উষ্ণ বাতাস। এইবার উষ্ণ বাতাস সরাসরি শীতল বাতাসের মধ্যে প্রবেশ না করে এই কাল্পনিক সীমান্ত তল বরাবর আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে, ঠিক আছে? এবং যত উপর দিকে উঠবে ততই এই বাতাসের মধ্যে, আমি একটু আগেই বললাম, প্রচুর জলীয় বাষ্প রয়েছে। সেই জলীয় বাষ্প আস্তে আস্তে শিশিরাঙ্ক তাপমাত্রায় ঘনীভূত হয়ে সেখানে কিন্তু মেঘ তৈরি হবে এবং তার ফলে সেখানে বৃষ্টিপাত হবে, ঠিক আছে? তো এই যে বৃষ্টিপাত, এটা আমরা বলছি নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত, যেহেতু এটা পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে হচ্ছে। আবার কেউ কেউ এটাকে সীমান্ত বৃষ্টিপাতও কিন্তু বলে থাকে, ফ্রন্টাল রেনফল, যেহেতু এই ধরনের একটা সীমান্ত তৈরি হওয়ার পরে উষ্ণ বাতাস ওপর দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তার থেকে এইরকম নামকরণ, ঠিক আছে? দুটোকেই আমরা ঘূর্ণ বৃষ্টিপাত বলছি, একটাকে আমরা বলছি ক্রান্তীয় আর একটাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। তো এই হচ্ছে মোটামুটি বৃষ্টিপাতের তিনটে শ্রেণী বিভাগ। এরপরে দেখা যাক কি রয়েছে। এরপরেই আমরা পড়তে চলেছি জলবায়ু অঞ্চল। এটা আমাদের আজকের পড়ার দ্বিতীয় অংশ। জলবায়ু অঞ্চল নিয়ে এরপরে আমরা দেখব বিভিন্ন জলবায়ু অঞ্চল পৃথিবীর এবং তাদের ছোট ছোট কিছু বিবরণ আমরা দেখব, পড়বো আমরা। তো সবার প্রথমে জলবায়ু অঞ্চল কাকে বলে সেটা আগে জেনে নাও। ক্লাইমেটিক জোন বা ক্লাইমেটিক এরিয়া কি বলছে এখানে, যে যখন কোনো বিস্তৃত অঞ্চল জুড়ে উষ্ণতা ও বৃষ্টিপাত প্রায় একই রকম হয় তখন ওই নির্দিষ্ট অঞ্চলকে বলা হয় জলবায়ু অঞ্চল। জার্মান আবহবিদ ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম এই জলবায়ু অঞ্চলগুলিকে চিহ্নিত করে তার নামকরণ করেন। বিভিন্ন রকম নামকরণ করেন, এগুলো আমরা পরের স্লাইডে পড়বো। পরের স্লাইডে আমরা এই অঞ্চলগুলোর একটা তালিকা করব। তালিকার মধ্যে থেকে আমরা মূলত 5টা জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা বিশদে পড়ার চেষ্টা করব। এইখানে দেখো ভারতের একটা মানচিত্র, খুব ছোট ছোট করে লেখাগুলো রয়েছে, হয়তো তোমরা বুঝতে পারবে না, শুধু রংগুলো দেখো। বিভিন্ন রং দিয়ে ভারতকে দেখানো হয়েছে, লাল, কখনো হলুদ, কখনো উজ্জ্বল হলুদ, নীল। এই যে রঙের যে ব্যাখ্যাগুলো নিচে এখানে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু এক একটা জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করছে। যেমন এই যে হলুদ রঙের যে অংশটা, এটা হচ্ছে শুষ্ক অঞ্চল। এই যে লাল রঙের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আর্দ্র জলবায়ু অঞ্চল। এই যে হলুদ রঙের আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি মাস্টার্ড কালারের, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ। একদম ওপরের এই যে নীল রঙের অংশটা, সেটা হচ্ছে শীতল জলবায়ু। এই রকম ভাবে মূলত বৃষ্টিপাত আর উষ্ণতা, এই দুটো প্যারামিটারকে মাথায় রেখেই কিন্তু ভ্লাদিমির কোপেন
প্রথম জলবায়ু পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে এক একটা জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন এবং সেই জলবায়ু অঞ্চলগুলোর বিভিন্ন রকম নামকরণ করেন, এমনি নামও দেন আবার অ্যালফাবেটিক্যাল নামও কিছু দেন। যদি আমরা এখানে অ্যালফাবেটিক্যাল নামগুলো নিয়ে আমরা এখানে খুব একটা বেশি আলোচনা করব না, যেহেতু তোমাদের সিলেবাসে নেই। তো চলো পরের স্লাইডে দেখো, এই যে ভ্লাদিমির কোপেন পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলগুলোকে বিভিন্ন ভাগে যে ভাগ করেছে তার একটা তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই দেখো, জলবায়ু অঞ্চলকে কোপেন 5টা অঞ্চলে প্রথমে ভাগ করেছেন। একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 2 হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল, 3 হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, 4র্থ হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল এবং 5ম হচ্ছে শীতল জলবায়ু অঞ্চল। এবং এই জলবায়ু অঞ্চলগুলোর মধ্যেও আবার কিছু কিছু শ্রেণীবিন্যাস রয়েছে, কিছু কিছু শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যেই। যেমন নিরক্ষীয় জলবায়ু মূলত আর্দ্র জলবায়ু, বা যেটাকে আমরা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য প্রকৃতির জলবায়ু বলি, সেগুলো আমরা পরে পড়বো, সেটাকে বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। ক্রান্তীয় নামটা থেকেই বুঝতে পারছো যে পৃথিবীর যে উভয় ক্রান্তীয় অঞ্চল, সেই ক্রান্তীয় অঞ্চলে এই জলবায়ু অঞ্চলটা দেখতে পাওয়া যায়। এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল, যার মধ্যে আমাদের ভারতবর্ষ পড়ছে, আর একটা হচ্ছে উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু অঞ্চল। একই রকম ভাবে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, তাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, 2 হচ্ছে স্টেপ জলবায়ু অঞ্চল, 3 হচ্ছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, তাকেও আমরা 3টে ভাগে ভাগ করছি। এক হচ্ছে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, 2 হচ্ছে মহাদেশীয় জলবায়ু, আর 3 হচ্ছে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। আর শীতল জলবায়ুর মধ্যে পড়ছে তুন্দ্রা জলবায়ু। এর মধ্যে আমরা 5টা জলবায়ু অঞ্চলকে এর পরের স্লাইডে একটা সারণীর মধ্য দিয়ে, একটা টেবিলের মধ্য দিয়ে সেই জলবায়ুর মূল মূল যে বৈশিষ্ট্য সেগুলোকে আমরা একটুখানি দেখার চেষ্টা করব। তো চলো এবার আমরা চলে যাই পরের স্লাইডে। যে সারণীটার কথা বললাম, গোটা স্লাইড জুড়ে দেখো সেই সারণীটা দেওয়া রয়েছে। আমি প্রথমেই ওপরের হেডিং গুলো আগে একটুখানি বলে দিচ্ছি যে আমরা 5টা জলবায়ু অঞ্চলকে ভাগ করে নিয়েছি কোন কোন বিষয়গুলোকে আলোচনা করার জন্য। প্রথমটাই দেখো লেখা রয়েছে যে জলবায়ু অঞ্চল, যেখানে 5টা জলবায়ু অঞ্চলের নাম রয়েছে। দ্বিতীয় হচ্ছে অক্ষাংশগত অবস্থান, পৃথিবীর কোন অক্ষাংশীয় অঞ্চলে সেই জলবায়ু অঞ্চলটা অবস্থিত সেটা জানবো। সেখানকার গড় উষ্ণতা কত, এখানে গড় উষ্ণতা বলতে কিন্তু আমি এখানে বার্ষিক গড় উষ্ণতার কথা বলেছি। তৃতীয় হচ্ছে উষ্ণতার প্রসর কত, এই উষ্ণতার প্রসর কাকে বলে সেটা আমরা আগের ভার্চুয়াল ক্লাসে আমরা আলোচনা করেছি। তৃতীয় হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত কত, মোট বার্ষিক বৃষ্টিপাত কত সেটা। বৃষ্টিপাতের প্রাধান্য কোন সময় দেখতে পাওয়া যায়, অর্থাৎ যে বৃষ্টিপাত হচ্ছে এখানে সেটা কোন জলবায়ু কোন ঋতুতে বেশি দেখতে পাওয়া যাচ্ছে, নাকি সারা বছরই হচ্ছে নাকি খুবই কম হচ্ছে, সেই জিনিসটা আমরা দেখব। আর কয়েকটা দেশের নাম আমরা এখানে উল্লেখ করেছি, যে 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 দেশগুলোতে আরো অনেক রয়েছে তার মধ্যে কয়েকটি দেশের নাম এখানে উল্লেখ করা থাকছে। 5টা যে জলবায়ু, আগের স্লাইডে যে 10টা জলবায়ু থেকে আমরা 5টা জলবায়ু বেছে নিয়েছি, সেই 5টা জলবায়ু কি কি না, একটা হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি জলবায়ু, 2 হচ্ছে মৌসুমী জলবায়ু, 3 হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, 4 হচ্ছে উষ্ণ মরু জলবায়ু, আর 5 হচ্ছে তুন্দ্রা জলবায়ু। এগুলো তোমরা একটুখানি খাতায় লিখে নেবে, আমি তো এখন পড়াচ্ছি, যখন তোমাদের এটা দরকার হবে এই পেজটাকে পজ করে নিয়ে তোমরা এগুলোকে খাতার মধ্যে লিখে নিতে পারো, যাতে তোমরা পরবর্তীকালে এগুলো ধরে আলোচনা করতে পারো বা তোমাদের পড়তে যাতে সুবিধা হয়। যেমন নিরক্ষীয় বৃষ্টি জলবায়ু, এটার অবস্থান কি না 0 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, এই অঞ্চল জুড়ে, এই অক্ষাংশগত অবস্থান জুড়ে কিন্তু আমরা এই জলবায়ু অঞ্চলটা দেখতে পাই। গড় উষ্ণতা কত, মানে এটা গড় উষ্ণতা বলতে আমি কিন্তু সারা বছরের গড়ের কথা বলছি, 12 মাসের উষ্ণতার গড় কত না 26 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতার প্রসর কত, উষ্ণতার প্রসর মানে কি আমরা আগেও বলেছি, তাহলেও একটুখানি বলে দিচ্ছি তোমাদের। উষ্ণতার প্রসরও এক্ষেত্রে বলা হচ্ছে যে বার্ষিক সর্বোচ্চ উষ্ণতা মাইনাস সর্বনিম্ন উষ্ণতা, অর্থাৎ একটা বছরের সব থেকে বেশি উষ্ণতা এবং সব থেকে কম উষ্ণতা মাসের ভিত্তিতে
করলে যে বিয়োগফলটা দাঁড়াবে সেটাই হচ্ছে উষ্ণতার প্রসার বা রেঞ্জ অফ টেম্পারেচার। সেটা কত হবে নিরক্ষীয় বৃষ্টিপাতের ক্ষেত্রে? সেটা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে জেনারেলি। বৃষ্টিপাত কত হচ্ছে সারা বছর ধরে? 250 সেন্টিমিটার। বৃষ্টিপাতের প্রাধান্য কখন হয়? প্রায় প্রতিদিন বিকেলের দিকে। আমরা একটু আগের স্লাইডেই, পরিচালন বৃষ্টিপাতের স্লাইডেই আমরা বলছিলাম আফটারনুন রেন, 4 o'clock রেন বলেছিলাম তো, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত হচ্ছে। আর কয়েকটা দেশের নাম এখানে দেওয়া রয়েছে, যেমন ব্রাজিল, কঙ্গো, ইন্দোনেশিয়া, 3টে আলাদা আলাদা মহাদেশ থেকে 3টে নামকে এখানে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও আরো অনেক জায়গা জুড়ে এই বৃষ্টিপাত বা এই জলবায়ু অঞ্চল আমরা দেখতে পাই। তো এই রকম ভাবে আমরা এক একটা জলবায়ু অঞ্চলকে খুব সংক্ষিপ্তভাবে অথচ তার মূল বৈশিষ্ট্যগুলোকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি এই জিনিসগুলো একটুখানি মনে রেখে এবার যদি পরীক্ষার সময় কোনো একটি জলবায়ু বা কোনো দুটি বিশেষ জলবায়ু সম্পর্কে তোমাকে যদি লিখতে বলা হয়, তাহলে এই পয়েন্টস গুলো ধরে তুমি যদি আলোচনা করতে পারো, তাহলে কিন্তু তুমি সেখানে পূর্ণ নম্বর পাওয়ার তোমার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? সুতরাং এই টেবিলটাকে তুমি যদি আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু একসাথে তোমার 5টা জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমার কিন্তু জানা হয়ে যাবে। তো আমি আর এখানে প্রত্যেকটা বাকি যে 4টে জলবায়ু অঞ্চল রয়েছে, অর্থাৎ মৌসুমী, ভূমধ্যসাগরীয়, উষ্ণমরু আর তুন্দ্রা, ওই একই পদ্ধতিতে এখানে করা হয়েছে। অক্ষাংশগত অবস্থান, গড় উষ্ণতা, উষ্ণতার প্রসার, বার্ষিক বৃষ্টিপাত, বৃষ্টিপাতের প্রাধান্য আর দেশ, এই নামগুলো আর রিপিট করছি না। একই রকম ভাবে, যেরকম ভাবে আমি নিরক্ষীয় বৃষ্টি জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে যেরকম ভাবে আলোচনা করলাম, বাদবাকি জলবায়ুগুলো ক্ষেত্রেও কিন্তু ওই একই রকম ভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে? তো আমরা পরের স্লাইডে আমরা দেখে নেব ছবির মধ্যে ওই কোপেনের যে, ভ্লাদিমির কোপেনের যে ক্লাসিফিকেশন, জলবায়ুর যে শ্রেণীবিন্যাস বিভিন্ন রকম ভাবে তিনি করেছেন, তার একটা ছবি এখানে আমরা পৃথিবীর মানচিত্রের মধ্যে বিভিন্ন রঙের ব্যাখ্যা দিয়ে সেই জায়গাগুলোকে দেখানো হয়েছে, কোনটা ট্রপিক্যাল সাভানা, কোনটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, কোনটা স্টেপ, কোনটা ডেজার্ট, এরকম বিভিন্ন রং দিয়ে এটা এখানে দেখানো হয়েছে তোমাদের আহ বোঝার সুবিধার্থে। বা এই যে আমরা একটু আগেই বলছিলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে মূলত দুটো প্যারামিটারের ভিত্তিতে, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে কোপেন প্রথম এরকম ভাবে শ্রেণীবিন্যাস করলেন। তো তার একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন রং দিয়ে সেই জলবায়ু অঞ্চলগুলোকে দেখানো হয়েছে। ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি এবার তৃতীয় আলোচনায়, যেটা আমি একদম প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু তোমরা নতুন একটু পড়তে যাবে, কারণ এই জিনিসগুলো তোমরা আগের নিচের দিকের ক্লাসে বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু তোমরা এগুলো পড়োনি। তো এটা একটুখানি ভালো করে তোমরা শুনবে। এক হচ্ছে জলবায়ু অঞ্চল ও গোলার্ধ শনাক্তকরণ। আমি প্রথমেই বলেছি শনাক্তকরণ মানে হচ্ছে চেনার উপায়, চেনার পদ্ধতি, কিভাবে আমি চিনবো এটা। মানে তোমাকে কতগুলো ছবি দিয়ে দেবে, বা তোমার কাছে কতগুলো উষ্ণতা এবং বৃষ্টিপাতের কতগুলো 12 মাসের পরিসংখ্যান দিয়ে দেবে। এবার দিয়ে তোমাকে বলবে, আচ্ছা এবার বলো তো এখান এইটা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত হতে পারে, বা এই পরিসংখ্যানটা দেখে বা এই গ্রাফটা দেখে তুমি বলো তো এই অঞ্চলটা পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে। তো সেটা তুমি কিভাবে চিনবে? শুধুমাত্র কতগুলো পরিসংখ্যান দেখে, উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিসংখ্যান দেখে বা একটা গ্রাফ দেখে তুমি কিভাবে চিনবে? তো সেটাই এবার আমরা এখানে আলোচনা করব। এবং আমাদের সিলেবাসে, মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে 5টি জলবায়ু অঞ্চল, যে 5টি জলবায়ু অঞ্চল আমি এর আগে বেছে নিয়েছিলাম, আগের 5টা জলবায়ু অঞ্চল বেছে নেওয়ার কারণটা কিন্তু এইটাই ছিল। আমি তখন বলিনি, এখন বললাম কেন আমরা 10টা জলবায়ু অঞ্চলের মধ্যে থেকে 5টা জলবায়ু অঞ্চল বেছে নিলাম। তার কারণ ওই 5টা জলবায়ু অঞ্চল তুমি যদি একটুখানি ভালো করে স্টাডি করো, তাহলে কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে তুমি এখানে জলবায়ু অঞ্চল শনাক্তকরণ এবং গোলার্ধ শনাক্তকরণ এই কাজটাও কিন্তু খুব সহজেই করতে পারবে। তো দেখা যাক কিভাবে এই জিনিসটা আমরা করব। প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র, ব্র্যাকেটে লেখা রয়েছে টিআর গ্রাফ। এই টিআর গ্রাফ মানে কি? অ্যাকচুয়ালি টি মানে হচ্ছে টেম্পারেচার, আর মানে হচ্ছে রেনফল। টেম্পারেচার রেনফল গ্রাফ, সংক্ষেপে এটাকে টিআর গ্রাফ বলা হচ্ছে।
এই যে উষ্ণতা মানে টেম্পারেচার আর বৃষ্টিপাত মানে রেনফল, সেটারই ইংরেজিতে শর্ট ফর্ম করে এটা করা হয়েছে। গ্রাফ তোমরা জানো, গ্রাফ পেপারের উপরে তোমরা অঙ্কের বিভিন্ন স্থানাঙ্ক জ্যামিতি তোমরা করছো বা করো তোমরা, সেই গ্রাফ পেপার তোমরা চেনো। সেই গ্রাফের উপরে কিভাবে আমরা উষ্ণতা বা বৃষ্টিপাতকে আমরা এখানে দেখাচ্ছি সেটাই দেখো এখানে। গ্রাফ পেপারে প্রথম পাদের, যেটাকে আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট বলি, তোমরা সবাই জানো যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা গ্রাফ পেপারকে 4টে কোয়াড্র্যান্টে ভাগ করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যার মধ্যে ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পাদে এক্স এবং ওয়াই দুটোই কিন্তু ধনাত্মক রাশি থাকে। আমরা সেই প্রথম পাদের অংশের কথা এখানে বলছি। তাহলে আবার প্রথম থেকে বলছি। গ্রাফ পেপারে প্রথম পাদের এক্স অক্ষ বরাবর বছরের 12টি মাস এবং ওয়াই অক্ষ বরাবর ওই 12 মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাতকে দুটি নির্দিষ্ট স্কেলে দেখিয়ে উষ্ণতার জন্য রেখা লেখচিত্র আর বৃষ্টিপাতের জন্য স্তম্ভ লেখচিত্র অঙ্কন করে যখন দেখানো হয় তখন তাকে বলা হয় উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র বা টিআর গ্রাফ। অর্থাৎ গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর আমরা 12টা মাস মানে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে একদম ডিসেম্বর পর্যন্ত 12টা মাসকে নির্দিষ্ট দূরত্বে আমরা দেখাচ্ছি। আর ওয়াই অক্ষ বরাবর দুটো ওয়াই অক্ষ হবে এখানে, একটা অক্ষ বরাবর আমরা দেখাবো উষ্ণতাকে এবং আরেকটা অক্ষ বরাবর আমরা দেখাবো বৃষ্টিপাতকে। উষ্ণতার পরিপ্রেক্ষিতে আমরা তৈরি করব সেখানে একটা রেখা লেখচিত্র, যেটাকে ইংরেজিতে বলা হয় লাইন গ্রাফ। আর বৃষ্টিপাতের প্রত্যেকটা মাসের বৃষ্টিপাতের পরিমাণকে আমরা ওইখানে ওই গ্রাফ পেপারের মধ্যেই দেখাবো স্তম্ভের মাধ্যমে, এবং এই এক একটা স্তম্ভকে আমরা বলি বার গ্রাফ। অর্থাৎ লাইন গ্রাফ আর বার গ্রাফ, রেখা লেখচিত্র আর স্তম্ভ লেখচিত্র। রেখা লেখচিত্রের সাহায্যে আমরা উষ্ণতা দেখাবো, আর স্তম্ভ লেখচিত্র বা বার গ্রাফের মাধ্যমে আমরা ওই 12টা মাসের বৃষ্টিপাতের পরিমাণকে দেখাবো। কোন মাসে কতটা বৃষ্টিপাত হয়েছে, বেশি হলে স্তম্ভটা উঁচু হবে বেশি, কম বৃষ্টিপাত হলে স্তম্ভটা ছোট ছোট হবে। একই রকম ভাবে উষ্ণতা বেশি হলে উষ্ণতার রেখাটা ওপরের দিকে উঠবে, উষ্ণতা যদি কম হয় কোনো মাসে তাহলে রেখাটা আবার নিচের দিকে নামবে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে ছবির মাধ্যমে এটা দেখবো। পরের প্যারাগ্রাফটা দেখো যে এই লেখাচিত্রের মাধ্যমে আমরা কোনো একটি নির্দিষ্ট স্থানের জলবায়ুর প্রকৃতি যেমন বুঝতে পারি ও চিনতে পারি, তেমনি স্থানটি পৃথিবীর উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধে অবস্থিত সেটাও আমরা বুঝতে পারি। এটাকেই বলা হচ্ছে শনাক্তকরণ, অর্থাৎ আইডেন্টিফিকেশন। অর্থাৎ এই যে একটু আগে আমি বললাম একটা লেখচিত্র এক্স এবং ওয়াই অক্ষ জুড়ে ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে আমরা লেখচিত্র তৈরি করছি, যার একটা আমরা তৈরি করছি উষ্ণতার পরিপ্রেক্ষিতে লাইন গ্রাফ আর বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে বার গ্রাফ। এইটা দিয়েই কিন্তু আমাকে জলবায়ু অঞ্চলটাকে কিন্তু বুঝে নিতে হবে। আমাকে ওই গ্রাফটা হয়তো আমাকে এঁকে দিল বা আমাকে শুধু পরিসংখ্যানটা আমাকে দিয়ে দিল, আমি ওটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখে আমাকে বলতে হবে, আমাকে চিনতে হবে ওই যে 5টা জলবায়ু অঞ্চল আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ওই 5টা জলবায়ু অঞ্চলের মধ্যে কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত ওই গ্রাফটা বা ওই পরিসংখ্যানটা। ঠিক একই রকম ভাবে ওই পরিসংখ্যান বা ওই গ্রাফটা দেখে আমি কিন্তু খুব সহজে ওই স্থানটি উত্তর গোলার্ধের কোন স্থান না দক্ষিণ গোলার্ধের কোন স্থান সেটাও কিন্তু আমি বুঝে নিতে পারবো। তো সেটা কিভাবে হবে, চলো আমরা এর পরের স্লাইড গুলো দেখতে থাকি। আগের স্লাইডে আমি বলেছিলাম যে টেম্পারেচার রেনফল গ্রাফ বা টিআর গ্রাফ দেখতে কিরকম হয়, তো তার একটা ছবি এখানটায় আমরা দেখিয়েছি। এই যে ওপরে কার্সারটা দেখো, এই যে লাল রঙের যে রেখাটা বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত গেছে, এই রেখাটাকে বলা হচ্ছে কিন্তু টেম্পারেচার গ্রাফ, বা এটাকে আমরা বলছি লাইন গ্রাফ অফ টেম্পারেচার, যেটা দিয়ে আমরা 12 মাসের তাপমাত্রার ওঠানামাকে দেখাতে পাচ্ছি। আর এই যে এক একটা বার, কোন কোন বার খুব ছোট, কোন কোন বার অনেক বড়। এই দেখো, যেমন জুলাই আগস্ট মাসে বারগুলো সব থেকে লম্বা, সব থেকে উঁচু। এই
বারগুলো দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি বৃষ্টিপাতকে দেখাচ্ছি, কোন মাসে কতটা বৃষ্টিপাত হচ্ছে। নিচে দেখো এই যে এক্স অক্ষ বরাবর আমি বলেছিলাম যে 12টা মাসকে আমরা এখানে দেখাবো, এই যে জে এফ, এগুলো জে এফ মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম করে 12টা মাসকে দেখানো হয়েছে। আর এই ডান দিকে এখানটা দেখানো হয়েছে কি না, অ্যাভারেজ টেম্পারেচার লেখা রয়েছে এখানে, অ্যাভারেজ টেম্পারেচার ব্র্যাকেটে লেখা রয়েছে ডিগ্রি সি, মানে ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে এই বাঁ দিকে এইটা এই ওয়াই অক্ষ বরাবর এখানে আমি উষ্ণতাকে দেখিয়েছি স্কেল অনুসারে, আর এইখানে আমি কিন্তু বৃষ্টিপাতকে দেখিয়েছি অ্যাভারেজ রেনফল, ব্র্যাকেটে লেখা রয়েছে এমএম, এমএম মানে হচ্ছে মিলিমিটার। অর্থাৎ একদম নিচের লাইনটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে 50 মিলিমিটার, 100 মিলিমিটার, 150, 200, 250, 300, এরকম করে যত পড়ে যাচ্ছি তত আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু নির্দিষ্ট স্কেল অনুসারে, এটা কিন্তু অ্যাব্রাপ্টলি কমবে বাড়বে এরকম কিন্তু হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম করে 50-50 করেই কিন্তু বাড়বে। ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু 1 ডিগ্রি করে কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে একদম নিচের লাইনটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, 2, 3, 4, 5 এরকম করে আপ টু 30 ডিগ্রি পর্যন্ত উপর দিকে উঠেছে। ঠিক আছে, তো এই যে চিত্রটা তোমরা পাচ্ছ, এইটাকে আমরা এক কথায় বলছি টিয়ার গ্রাফ। তো তোমাকে যদি এরকম একটা টিয়ার গ্রাফ দিয়ে দেওয়া হয় এই মুহূর্তে, এবং তুমি যদি ওই 5টা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো তুমি যদি জানো, তাহলে কিন্তু তুমি এক এক গ্ল্যান্স দেখে বলে দেবে যে এটা কোন জলবায়ু অঞ্চলের টিয়ার গ্রাফ, আর এই জায়গাটা পৃথিবীর কোন। তোমাকে কিন্তু জায়গার নাম বলবে না, অক্ষাংশ বলবে না, কিন্তু তুমি এই টিয়ার গ্রাফটা দেখে তুমি কিন্তু বলে দিতে পারবে যে এটা উত্তর গোলার্ধের বা এটা দক্ষিণ গোলার্ধের, যাই হোক আর কি। ঠিক আছে, তো কিভাবে আমরা চিনবো সেটা দেখো পরের স্লাইডে। পদ্ধতিটা, শনাক্তকরণের পদ্ধতিটা এখানে একটুখানি আলোচনা করা হয়েছে। প্রথমেই গোলার্ধ শনাক্তকরণ কি করে করব, উত্তর গোলার্ধের স্থানটি হবে না দক্ষিণ গোলার্ধের হবে। দেখো কি বলছে, যে লেখচিত্রে উষ্ণতার রেখা লেখচিত্রটি যদি উত্তল আকৃতির হয়, অর্থাৎ মধ্যভাগ উঁচু এবং প্রান্তভাগ দুটি নিচু হয়, তাহলে সেই স্থানটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত হবে। যদি উষ্ণতার রেখা লেখচিত্রটি অবতল আকৃতির হয়, অর্থাৎ মধ্যভাগ নিচু এবং প্রান্তভাগ দুটি উঁচু হয়, তাহলে সেই স্থানটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। আমরা পরের স্লাইডেই এটা দেখবো আমরা। আর জলবায়ুর শনাক্তকরণ কি করে করব, কোন জলবায়ু, 5খানা জলবায়ু আছে ওর মধ্যে আমি কি করে বুঝবো কোন জলবায়ুর অন্তর্গত হবে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা। তো সেটা বোঝার জন্য কি করতে হবে না, প্রধানত 12 মাসের উষ্ণতার গড় ও উষ্ণতার প্রসর এবং 12 মাসের মোট বৃষ্টিপাতের পরিসংখ্যান দেখে জলবায়ুর প্রকৃতি আমাদের শনাক্ত করতে হবে। যে কারণে আমরা ওই যে 5টা জলবায়ু অঞ্চলের যে সারণীর মধ্যে আমরা দেখেছিলাম, ওখানে কিন্তু মনে করে দেখো, এখানে কিন্তু আমরা বার্ষিক গড় উষ্ণতা, তারপরে উষ্ণতার প্রসর, তারপরে 12 মাসে কত বৃষ্টিপাত হচ্ছে, এই পয়েন্টস গুলো কিন্তু আমরা এখানে রেখেছিলাম। অর্থাৎ এক একটা জলবায়ুর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু এক এক রকম হবে। এই জিনিসটা তুমি যদি কিছুটা মাথায় রাখতে পারো, তাহলে ওই পরিসংখ্যানগুলো সাথে তোমাকে যে ছবিটা দেওয়া হবে বা যে পরিসংখ্যানটা দেওয়া হবে, সেইটাকে তোমাকে কিন্তু মেন্টালি ম্যাচ করতে হবে। তুমি যদি দেখো যে ওইটা ভূমধ্যসাগরীয় জলবায়ুর সাথে ম্যাচ করে যাচ্ছে, তুমি যেরকম ভাবে পড়েছো তাতে মনে হচ্ছে যে ছবিটা তোমাকে দেওয়া হয়েছে বা যে পরিসংখ্যানটা তোমাকে দেওয়া হয়েছে, এটা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যের মতন মনে হচ্ছে, তখন তুমি বলবে এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। বা তোমার হয়তো মনে হলো এটা তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যের মতন মনে হচ্ছে, তাহলে তুমি এটাকে শনাক্ত করবে যে এইটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডগুলোতে এগুলোই একটুখানি ডিটেলস আলোচনা করব। প্রথমেই জলবায়ু শনাক্তকরণ, এখানে ওই টেবিলটাকেই, যেটা আগের টেবিলটা ছিল সেই টেবিলটাকেই প্রায় কিছুটা এখানে তুলে আনা হয়েছে। এই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস বলি, অনেক সময় কিন্তু 10% মতন হিসেবটা কম বেশি হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। সুতরাং একদম যেমন নিরক্ষীয় অঞ্চলে গড় উষ্ণতা এখানে লেখা রয়েছে 26, সবসময় যে একদম আইডেন্টিক্যাল 26ই হতে হবে তবে গিয়ে তুমি সেটাকে নিরক্ষীয় বলবে, তা কিন্তু নাও হতে পারে। এটা 10%-এর মতন কম বেশি হতে পারে, এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তো মোটামুটি ওই রেঞ্জের মধ্যে যদি আসে, যে নিরক্ষীয় জলবায়ু 26 ডিগ্রি হচ্ছে তোমার গড় উষ্ণতা,
উষ্ণতা প্রসর 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক মোট বৃষ্টিপাত 250 সেন্টিমিটার এবং বৃষ্টিপাতটা প্রায় থ্রু আউট দি ইয়ার হচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার কোনো পরিসংখ্যানের মধ্যে বা কোনো টিআর গ্রাফের মধ্যে তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি বলবে যে এটি নিরক্ষীয় জলবায়ু। এই 5টা জলবায়ু অঞ্চল তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আমরা গোলার্ধটা কিভাবে শনাক্ত করব, যেটা আমরা একটু আগে বলছিলাম আগের স্লাইডে। এই দেখো, এখানে যেটা বলা হয়েছে যে উত্তর গোলার্ধটা হবে কি না উত্তল আকৃতির। এই যে গোলার্ধ আমি সবসময় চিনব কিন্তু উষ্ণতার যে রেখা লেখচিত্রটা আছে সেইটা দিয়ে, বৃষ্টিপাতের বারগুলো দিয়ে কিন্তু আমার সেরকম কিছু বোঝার নেই। সুতরাং যখনই আমি একটা এই ধরনের লেখচিত্র পাচ্ছি বা আমাকে একটা পরিসংখ্যান দিয়ে দিল, আমি প্রথমেই উষ্ণতার মানগুলো দেখে নেব যে বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ ওই যে মে, জুন, জুলাই, আগস্ট, এই সময়ে তাপমাত্রা যদি বেশি হয়, আর যদি তোমাকে এরকম যদি একটা ছবি দিয়েই দেয়, তুমি তো একদম ভিজুয়ালি দেখতে পাচ্ছ যে এই যে আস্তে আস্তে এপ্রিলের পর থেকে তাপমাত্রা কিরকম বাড়ছে, এপ্রিল, মে, জুন, জুলাইতে সর্বোচ্চ। এইটা কিন্তু আমাদের উত্তর গোলার্ধের বৈশিষ্ট্য। উত্তর গোলার্ধে কিন্তু বছরের মাঝামাঝি সময়ে কিন্তু তাপমাত্রা বেশি থাকে, তার কারণ তোমরা সবাই জানো যে উত্তরায়ণের ফলে সূর্য তখন উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। সুতরাং উষ্ণতার এই যে রেখা লেখচিত্রটা, এটা কিন্তু অনেকটা দেখতে উত্তল আকৃতির হবে। তাহলে যদি উত্তল আকৃতির হয়, তুমি কিন্তু চোখ কান বুঝে বলে দেবে যে এই স্থানটি উত্তর গোলার্ধের অবস্থিত। আর যদি ঠিক উল্টোটা হয়, অবতল আকৃতি হয়, তাহলে সেটি হবে কিন্তু দক্ষিণ গোলার্ধের অবস্থিত একটি স্থান। যেমন এখানে দেখো যে বছরের মাঝামাঝি সময়ে তাপমাত্রা কমে গেছে, যেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের বৈশিষ্ট্য। আর বছরের প্রথম দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি বা এই যে নভেম্বর, ডিসেম্বর, তখন কিন্তু তাপমাত্রা বেশি। আমাদের এখানে দক্ষিণায়ন, ওদের এখানে উত্তরায়ণ। তার ফলে সেই সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমাদের এখানে শীতকাল হলে কি হবে, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, যার জন্য ওদের এখানে উষ্ণতাটা বেশি। তার ফলে এই যে রেখা লেখচিত্রটা তৈরি হয়েছে উষ্ণতার, সেটা কিন্তু অবতল আকৃতির তৈরি হয়েছে। সুতরাং উত্তল আকৃতি ইকুয়াল টু উত্তর গোলার্ধ, আর অবতল আকৃতি ইকুয়াল টু দক্ষিণ গোলার্ধ। এই বেসিক জিনিসটা তোমাকে একটুখানি মনে রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি গোলার্ধ চিনে ফেলবে। এবার দেখো, আমরা যে 5টা জলবায়ু অঞ্চল শনাক্তকরণ তোমাদের সিলেবাসে রয়েছে, আমরা একটা একটা করে জলবায়ু অঞ্চলগুলোকে শনাক্তকরণের কাজটা এগিয়ে নিয়ে যাই। প্রথমেই দেখো নিরক্ষীয় জলবায়ু শনাক্তকরণ। এখানে দেখো নিরক্ষীয় জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র, যেটাকে আমরা টিআর গ্রাফ বলছি। টিআর গ্রাফটা দেখতে এইরকম হবে। সারা বছরই কিন্তু উষ্ণতা প্রায় একই রকম থাকছে, 26 ডিগ্রির মতন গড় উষ্ণতা, এবং উষ্ণতার প্রসর খুব একটা নেই, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তার ফলে প্রায় একটা সমান্তরাল রেখা আমরা এখানে পাচ্ছি। আর বৃষ্টিপাতের স্তম্ভগুলো দেখো, প্রায় প্রতি মাসেই বৃষ্টিপাত হচ্ছে, কম বেশি প্রায় প্রতি মাসেই বৃষ্টিপাত হচ্ছে, যেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং তোমাকে যদি এইরকম একটা টিআর গ্রাফ তোমার হাতে ধরিয়ে দেয়, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে এটি উত্তর গোলার্ধের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। পৃথিবীর যে অঞ্চলগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে, সেটা এখানে মানচিত্রের আকারে দেখানো হয়েছে। এখানেও কিন্তু উত্তর বা দক্ষিণ গোলার্ধটা সামান্য একটুখানি এই যে আপস এন্ড ডাউনস মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা দিয়ে তোমাকে একটুখানি বুঝে নিতে হবে। ঠিক আছে, দ্বিতীয়টা দেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের শনাক্তকরণ। পাশে একটা টিআর গ্রাফ দেওয়া রয়েছে বাঁ দিকে, ডান দিকে মানচিত্রের মধ্যে, পৃথিবীর মানচিত্রের মধ্যে কোন জায়গাগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটাকে এখানে দেখানো হয়েছে। এখানে দেখো তাপমাত্রাটা বছরের মাঝামাঝি সময়ে বেশি হচ্ছে এবং সেই সময় বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি, যেটা আমাদের মৌসুমী জলবায়ুর অঞ্চলের সব থেকে বড় বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি এই গ্রাফের মধ্যে দেখো, টিআর গ্রাফের মধ্যে বা পরিসংখ্যানের মধ্যে দেখো, তাহলে তুমি বলবে যে এটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত এবং এর গোলার্ধ হলো উত্তর, যেহেতু উত্তল আকৃতির এইটা। ঠিক আছে, পরেরটাতে আমরা চলে যাচ্ছি।
ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ুকে তুমি কি করে চিনবে? প্রথমত এটা কোন গোলার্ধের হতে পারে? উত্তলাকৃতি, আমরা একটু আগে বললাম উত্তলাকৃতি ইকুয়াল টু উত্তর গোলার্ধ, তার মানে একটা ব্যাপারে তুমি নিশ্চিন্ত হলে যে এই স্থানটি পৃথিবীর উত্তর গোলার্ধের কোন একটি জায়গা, দক্ষিণ গোলার্ধের হতে পারে না। নাম্বার 2, এবার তুমি জলবায়ু অঞ্চলটা কি করে বুঝবে? এইখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম। বৃষ্টিপাতের পরিমাণ এতই কম যে বারগুলো, বৃষ্টিপাতের যে স্তম্ভগুলো সেটা প্রায় দেখাই যাচ্ছে না। ঠিক আছে, 25 সেন্টিমিটার বা তারও কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তো স্বাভাবিকভাবেই, এবং উষ্ণতা বেশি। তো এইটা দেখেই তুমি বুঝতে পারছো যে তোমার সিলেবাসের মধ্যে যে 5টি জলবায়ু অঞ্চল রয়েছে, সেই 5টা জলবায়ু অঞ্চলের মধ্যে একমাত্র ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ুর সাথেই কিন্তু এটা ম্যাচ করতে পারে। সুতরাং তুমি বলবে যে এটা ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের অন্তর্গত এবং এই স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত। আমরা পরের জলবায়ু অঞ্চলে চলে যাচ্ছি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের টিয়ার গ্রাফটা বাঁদিকে দেওয়া রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা ইন্টারেস্টিং, তার কারণ তোমরা এটা আগেও দেখেছো যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সব থেকে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত বা উইন্টার রেনস, যেটা অনেকটা আমাদের মৌসুমী জলবায়ুর বিপরীত। এইখানে দেখো প্রথমে আমরা উষ্ণতার রেখচিত্রটা দিয়ে আমরা বলতে পারি যে এই স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত, কারণ উত্তলাকৃতি, একটা সমস্যা মিটে গেল। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এটা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত, কি করে বুঝবো? এইখানে দেখো যে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা হচ্ছে সেটা একটা প্যারামিটার। দ্বিতীয় হচ্ছে তোমার কোন সময়ে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যখন তাপমাত্রা কম, অর্থাৎ এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এদিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই সময় কিন্তু বারগুলো সব থেকে লম্বা লম্বা। বিশেষ করে এই দেখো ডিসেম্বর মাসে বৃষ্টিপাত তো সব থেকে বেশি হচ্ছে, প্রায় 90 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। সুতরাং আমরা ধরেই নিচ্ছি, এবং এটা উত্তর গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধ মানে এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা হচ্ছে শীতকাল। তাহলে শীতকালে বৃষ্টিপাত বেশি হয় কোন জলবায়ু অঞ্চলে? আমাদের এই 5টা জলবায়ু অঞ্চলের মধ্যে একমাত্র ভূমধ্যসাগরীয় জলবায়ু আছে যেটার সাথে এটা ম্যাচ করতে পারে। সুতরাং এটা দেখে আমি বলে দেবো যে এটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত, এবং গোলার্ধটা তো আমরা আগেই শনাক্ত করলাম উত্তর গোলার্ধ। একদম শেষেরটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু বোঝার সব থেকে সুবিধা হচ্ছে যে উষ্ণতা। এখানে দেখো উষ্ণতাটা শুরু হয়েছে -30, -25, -20, -15, -10, -5, এই এতক্ষণে 0 এলো। তার মানে বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু তাপমাত্রায় হিমাঙ্কের নিচে থাকছে। তো আমাদের যে 5টা জলবায়ু অঞ্চল রয়েছে সেটার মধ্যে খুব সহজেই আমরা বলতে পারি যে একমাত্র তুন্দ্রা জলবায়ু ছাড়া আর কোনো জলবায়ুতে এতটা শীতলতা কিন্তু আমরা দেখতে পাই না। আর গোলার্ধের জন্য তো এই রেখা লেখচিত্রটা আছেই, যেটা উত্তলাকৃতির। সুতরাং এটি হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত কোন একটি স্থান, এবং এই স্থানটি উত্তর গোলার্ধের কোন একটি স্থান। তাহলে এইভাবে কিন্তু আমাদের শনাক্তকরণটা করতে হবে। তাহলে বোঝা গেল? তো আমাদের কিন্তু মোটামুটি চ্যাপ্টারটা শেষ হলো এটা দিয়ে। এরপরে কিছু তোমাদের কিছু প্রয়োজনীয় দু একটা কথা একটুখানি শেয়ার করে নিই, যে আমাদের 7টি ভার্চুয়াল ক্লাসে এই ক্লাস 10-এর যে বায়ুমণ্ডলের এই অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম সেটা আজকে মোটামুটি শেষ হলো। তাই ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে এবং তাদের সুবিধার্থে, অর্থাৎ তোমাদের সুবিধার্থেই, এই সমস্ত ভার্চুয়াল ক্লাসগুলোর লিংক আজকের যে ভিডিওটা তোমরা দেখবে তার যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু দেওয়া থাকবে। এছাড়া একটা যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ একক অভিজ্ঞাপত্রটির লিংকও কিন্তু এখানে দেওয়া থাকবে। তোমাদের ডাউট ক্লিয়ারিং এর ক্ষেত্রে ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে। যখন তোমরা আরো পরের দিকে পড়বে, পরীক্ষার আগে পড়বে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা এই ভিডিওগুলো একটুখানি চালিয়ে আরেকবার দেখে নেবে। দেখে নিলেই যে জায়গাগুলো তোমাদের সন্দেহ হচ্ছে বা কিছু ডাউট তোমাদের মনের মধ্যে আসছে, সেগুলো তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। এর সাথে পাঠ্য বইটিও কিন্তু খুঁটিয়ে পড়তে হবে।
আশা করব লকডাউন পরিস্থিতিতে তোমরা তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও পঠন পাঠন নিয়মিতভাবে এগিয়ে নিয়ে যাবে। অবশ্য বিষয়গত কোনো সমস্যা যদি হয় এর মধ্যে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো এইগুলো হচ্ছে কতগুলো প্রয়োজনীয় কথা। এরপরে আমরা চলে যাব ভারতের ম্যাপ পয়েন্টিং এ। আজকে আমি প্রথমেই বলেছিলাম যে ভারতের নদীর ওপরে আমরা ম্যাপ পয়েন্টিংটা করব। এখানে দেখো 9টা নদীর নাম বলা রয়েছে: গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী। এই 9টা নদী দেখবে তোমাদের আঞ্চলিক ভূগোলে ভারতের যে জলসম্পদ বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই জলসম্পদের চ্যাপ্টারের মধ্যে এই 9টা নদীর গতিপথ তোমাদের কিন্তু পড়তে হবে, জানতে হবে। সেই 9টা নদীকেই এখানে মানচিত্রের মধ্যেও তোমাকে কিন্তু পয়েন্টিং এর কাজটা জেনে রাখতে হবে, চিনে রাখতে হবে। তো সেটাই আমরা পরবর্তী এই মানচিত্রের মধ্যে এই যে 9টা নদী, এই 9টা নদীকে এখানে দেখানো হয়েছে। এটা তোমরা কিন্তু বাড়িতে ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে এটা করার চেষ্টা করবে। এখানে একটা জিনিস শুধু বলে দিই, নর্মদা, তারপরে তাপি, গোদাবরী, কৃষ্ণা, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা না থাকলেও, যেমন সিন্ধুর ক্ষেত্রে যে সমস্ত উপনদীগুলো রয়েছে, এই উপনদীগুলো না আঁকলেও চলবে। প্রধান নদীটা সিন্ধুর যে প্রধান অংশটা, আমার কারসারটা দেখো যেখানে এখন দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে কিন্তু তোমাকে শুরু করতে হবে। করে এবার উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে। উত্তর পশ্চিম দিকে চলে যাওয়ার পর এটি আবার দক্ষিণ পশ্চিম দিকে এইভাবে নেমে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, এই অংশটা দেখাবে। ব্রহ্মপুত্র এরকম ভাবে দেখাবে। গঙ্গার ক্ষেত্রে যমুনাটা না দেখালেও চলবে, গঙ্গার যে মূল প্রবাহ পথ এটাকে দেখালেই কিন্তু হবে। মহানদীর ক্ষেত্রেও তাই, মূল পথটা দেখালেই হবে। এবং মহানদীর ক্ষেত্রে অতি অবশ্যই মহানদী এবং গোদাবরী এবং কৃষ্ণা, এটার ক্ষেত্রে কিন্তু এই যে বদ্বীপ অংশটা যেটা রয়েছে ত্রিভুজের মতন, এই বদ্বীপটাও কিন্তু তোমরা এঁকে দেখাবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিচ্ছি যেটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে যখনই তোমাকে কোনো একটা নদী, সবগুলো নদী তো তোমাকে দেবে না, পরীক্ষার সময় যে কোনো একটা হয়তো নদী তুমি পাবে এর মধ্যে থেকে। মনে করো নর্মদা নদী তোমাদের বছরে পরীক্ষায় এলো, তাহলে এই নর্মদা নদীটা আঁকার পর জাস্ট ওপরে, এই নর্মদা নদী ওপরে এইখানটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন, পেন্সিল দিয়ে অ্যারো চিহ্নের মুখটা কিন্তু পশ্চিম দিকে থাকবে, এই দিকটা করে দেবে যাতে বোঝা যায় যে নদীটা পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে গিয়ে তারপরে আরব সাগরে গিয়ে পড়েছে। যেমন গঙ্গা নদীর ক্ষেত্রে এই দিকে একটা অ্যারো চিহ্ন দেবে। এরকম প্রত্যেকটা নদীর গতিপথ কোন দিকে তোমরা সবাই জানো, সেই দিকে একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন নদীটার যে কোনো একটা জায়গায় দিয়ে রাখবে, তাহলে এটা আরো কিন্তু ভালো হবে। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি টাস্কে। 10টা এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। আমি প্রশ্নগুলোকে আর পড়ছি না, কারণ পড়লে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো উত্তর তোমরা লিখবে, লিখে আমাকে দ্রুত আমার কাছে পাঠাও। অ্যাক্টিভিটি টাস্ক 9 এবং তার সাথে ভারতের নদী আউটলাইন ম্যাপের মধ্যে করে আমাকে দ্রুত পাঠাবে। এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। টোটাল আমাদের 7টা ভার্চুয়াল ক্লাসের মধ্যে, যদিও এটা ষষ্ঠ পর্ব, কিন্তু আমরা চতুর্থ পর্বটাকে দুটো অর্ধে ভেঙেছিলাম। তো এইভাবে আমাদের এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। পরবর্তী সপ্তাহে আবার কোন একটি নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আবার শুরু করব। তো ততদিন পর্যন্ত আপাতত বিদায় নিচ্ছি। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো।